নমস্কার, আমার ইউটিউব চ্যানেলের ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি মূলত আমরা ক্লাস 9টাকেই টাচ করব বা নবম শ্রেণীকে নিয়ে আলোচনা করব। সেটি হলো কার্যক্ষমতা এবং শক্তি নিয়ে আলোচনা করব। আর ছাত্রছাত্রীদের বলে রাখি, চ্যানেলটির সমস্ত ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করব। তো আমরা আমাদের আলোচনার জায়গায় ফিরে আসি। আমরা আলোচনা করব তিনটি রাশি নিয়ে, মূলত এখানে কার্যক্ষমতা এবং শক্তি। তা প্রথমে আমরা একটু কার্য নিয়ে আলোচনা করা যাক। কার্য কি বা ওয়ার্ক, হোয়াট ইজ ওয়ার্ক, কাজ বলতে আমরা কী বুঝি। এখন পদার্থবিজ্ঞানের ভাষায় কার্য বলতে কোনো বস্তুর ওপরে যখন বল প্রয়োগ করা হয়, যদি ওই বস্তুটির বলের প্রয়োগবিন্দুর স্মরণ ঘটে, তবেই আমরা বলতে পারবো যে প্রযুক্ত বল কার্য করেছে। অর্থাৎ শুধু যে বল প্রয়োগ করলেই কৃতকার্য হবে তা কিন্তু নয়। বল প্রয়োগের সাথে সাথে বলের প্রয়োগবিন্দুর স্মরণ ঘটতে হবে, তবেই কৃতকার্য হওয়া সম্ভব। যেমন ধরা যাক, একটা বাড়ির দেওয়াল আছে, দেওয়ালটাকে আমি অনেকক্ষণ ধরে অনেক বল প্রয়োগ করে দেওয়ালটাকে ঠেললাম, কিন্তু দেওয়ালটাকে সরাতে পারলাম না। তাহলে এক্ষেত্রে আমার যত কষ্টই হোক না কেন, যত ঘামই ঝরুক না কেন, এক্ষেত্রে যেহেতু বলের প্রয়োগবিন্দুর কোনো স্মরণ ঘটেনি, সেজন্য এক্ষেত্রে কোনো কৃতকার্য হবে না। অর্থাৎ কৃতকার্য হতে গেলে বলের প্রয়োগবিন্দুর স্মরণ হওয়া অবশ্যই প্রয়োজন। যেমন আরও উদাহরণ হিসেবে ধরা যাক, একটা লোক একটা বোঝা মাথায় নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, একটা বোঝা মাথায় নিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে সেক্ষেত্রেও যেহেতু বলের প্রয়োগবিন্দুর স্মরণ ঘটছে না, সেক্ষেত্রেও কিন্তু কোনো কৃতকার্য হবে না। আবার ধরা যাক, একটা লোক নদীতে সাঁতার কাটছে, স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটছে, কিন্তু এমনভাবে সাঁতার কাটছে যাতে তীরভূমির সাপেক্ষে তার কোনো স্মরণ ঘটেনি। তাহলে সেক্ষেত্রেও ঠিক একই কথা, একই অনুযায়ী আমরা বলতে পারবো যে সেক্ষেত্রেও কিন্তু কোনো কৃতকার্য হবে না, কারণ প্রত্যেকটি ক্ষেত্রেই বলের প্রয়োগবিন্দুর স্মরণ ঘটছে না। এবার আসি কার্যের পরিমাপ। কার্যের পরিমাপ, এখন কার্য বলতে বল ইনটু স্মরণ। অর্থাৎ প্রযুক্ত যে বলটা ক্রিয়া করে বলটা প্রয়োগ করা হয়েছে, তাকে স্মরণ দিয়ে গুণ করলে কৃতকার্য পাবো। বা আরেকটু ভালো করে বলতে গেলে, কৃতকার্যের যদি আমরা রাশিমালা তৈরি করতে পারি, W = Fs cos θ। যদিও নবম শ্রেণীর ক্ষেত্রে cos θটা বোঝা একটু অসুবিধাজনক, তবু মনে রাখবে প্রকৃত কৃতকার্যের সূত্র W = Fs cos θ। একটা হলো বল, এসটা হলো স্মরণ, থিটাটা হলো আসলে একটা কোণ। হ্যাঁ, কোণের cos θ, ওটা ক্লাস 10-এ উঠলে বুঝতে পারবে। ধরা যাক এটা বল, এটা স্মরণ, এদের মধ্যবর্তী কোণের cos θ। এটি হলো কৃতকার্যের পরিমাপ। তাহলে কৃতকার্য আমরা এইভাবে পরিমাপ করতে পারবো। আচ্ছা, তাহলে এরপরে আমরা আসি যে কৃতকার্যের ক্ষেত্রে কৃতকার্যের কিছু ভাগ নিয়ে আলোচনা করে নিই আমরা আগে। যেমন কৃতকার্যের ভাগ বলতে কি না, বলের পক্ষে কার্য। বলের পক্ষে কার্য কি না, যদি কোনো বস্তুর ওপরে যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে, বস্তুর স্মরণ যদি সেই দিকেই হয়, তাহলে আমরা বলতে পারবো সেটা হলো একটা বলের পক্ষে কার্য। কোনো একটা বই, কোনো একটা পেন বা কোনো একটা জিনিস টেবিলে রয়েছে, তাকে বল প্রয়োগ করা হলো, সে যেদিকে বল প্রয়োগ করা হলো সেদিকেই স্মরণ হলো, তাহলে সেটা হলো বলের পক্ষে কার্য। এখন আবার বলের বিপক্ষে বা বলের বিরুদ্ধে কার্য আছে, সেটা কি না, যদি প্রযুক্ত বল আর বস্তুর স্মরণের অভিমুখ পরস্পর বিপরীতমুখী হয়। অর্থাৎ বল, ধরা যাক অভিকর্ষ বল ক্রিয়া করছে নিচের দিকে। এখন এই পেনটাকে যদি আমি ওপরের দিকে তুলি, তাহলে এক্ষেত্রে আমি অভিকর্ষ, পেনটাকে যদি ওপরের দিকে তুলি, আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করছি। অর্থাৎ এটাকে আমরা বলের বিপক্ষে কার্য বলতে পারবো। তাহলে বলের পক্ষে কার্য হলো, বলের বিপক্ষে কার্য হলো। এরপরে আমরা যেটা নিয়ে আসবো সেটি হলো কার্যহীন বল। অর্থাৎ কার্যহীন বল বা ওয়ার্কলেস ফোর্স। সেটা কি না, যদি প্রযুক্ত বলের অভিমুখ এবং স্মরণের অভিমুখ
একেবারে লম্বভাবে থাকে বা এদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে প্রযুক্ত বল কোনো কৃতকার্য করতে পারে না। সেই ধরনের বলকে আমরা বলি কার্যহীন বল। ধরা যাক মানে কীরকম হবে, প্রযুক্ত বলের অভিমুখ ধরা যাক নিচের দিকে, বল বলতে এফ বা ফোর্স, আর সরণের অভিমুখ এদিকে। অর্থাৎ এক্ষেত্রে দেখতে পাচ্ছি বল এবং সরণ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। অর্থাৎ এক্ষেত্রে প্রযুক্ত বল যাই থাক না কেন, এক্ষেত্রেও কিন্তু কোনো কৃতকার্য হবে না। এক্ষেত্রে এই বলটির নাম হলো কার্যহীন বল। উদাহরণ কি বলতে পারবো না, ধরা যাক আমি এই পেনটার কথাই ভাবি। এই পেনটা এই যে এখানে রয়েছে, পেনটার উপরে যে অভিকর্ষ বল ক্রিয়া করছে, অভিকর্ষ বলটা নিচের দিকে ক্রিয়া করছে। পেনের উপরে যে অভিকর্ষ বলটা ক্রিয়া করছে, সেই অভিকর্ষ বলটা নিচের দিকে ক্রিয়া করছে। আর পেনটাকে আমি এই দিক বরাবর নিয়ে যাচ্ছি, পেনটাকে ক্রমশ আমি এই দিক বরাবর নিয়ে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা ছবি অনুযায়ী দেখতে পাচ্ছি প্রযুক্ত বল ক্রিয়া করেছে এদিকে, বস্তু সরণ হয়েছে এদিকে। অর্থাৎ প্রযুক্ত বল এবং সরণ এদের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি। অর্থাৎ এক্ষেত্রে পেনটাকে আমি অনুভূমিকভাবে নিয়ে গেলে প্রযুক্ত বল এক্ষেত্রে কোনো কৃতকার্য করছে না। অর্থাৎ এটাকে একটা কার্যহীন বলের উদাহরণ আমরা বলতে পারবো। বা একটা সুটকেসকে নিয়ে এক ব্যক্তি অনুভূমিকভাবে হাঁটছে, অর্থাৎ সেক্ষেত্রেও কোনো কৃতকার্য হচ্ছে না। আরও একটা কথা বলতে পারি, যেমন আমরা জানি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে, ধরা যাক এটা সূর্য বা সান, আর তার চারিদিকে পৃথিবী একটা বৃত্তাকার কক্ষপথে পৃথিবী আবর্তন করছে। পৃথিবী এখানে রয়েছে। এখন পৃথিবী বা পৃথিবী আর সূর্যের মধ্যে যে আকর্ষণ বলটা ক্রিয়া করলো, সেটা এই বরাবর ক্রিয়া করলো, তার আকর্ষণ বল বা আর সরণটা যে কোনো মুহূর্তে ওই বৃত্তপথে স্পর্শক বরাবর, অর্থাৎ সরণটা হচ্ছে এদিকে বরাবর। আমরা এই এফ এবং এস এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বা কোণটা হচ্ছে 90 ডিগ্রি। সেজন্য পৃথিবী সূর্যের চারিদিকে আবর্তন করলেও এক্ষেত্রেও বলটা কিন্তু কার্যহীন বল, অর্থাৎ এক্ষেত্রেও কোনো কৃতকার্য হচ্ছে না। তাহলে এই হলো কার্যের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আমরা পেয়েছি। এবার আসি কার্যের একক নিয়ে একটু আলোচনা করার কথায় আসি। কার্যের একক, এখন কার্যের একক কিনা কার্য সমান্ত বল ইন্টু সরণ, তাহলে সেজন্য কার্যের একক নিশ্চয়ই হবে বলের একক আর সরণের এককের গুণফল। এখন আমরা জানবো যে সিজিএস পদ্ধতিতে কার্যের একক হবে, তাহলে ডাইন বলের একক হলো ডাইন আর ইন্টু সরণের একক হলো সেন্টিমিটার। তাহলে সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো ডাইন সেন্টিমিটার, আর এই ডাইন সেন্টিমিটারের অপর নাম হলো আর্ক। এটাকে আর্ক বলে আমরা চিহ্নিত করি। আর এসআই পদ্ধতিতে কার্যের তাহলে একক কি হবে, বলের একক নিউটন আর সরণের একক মিটার। তাহলে এসআই পদ্ধতিতে কার্যের একক হলো নিউটন মিটার, আর এই নিউটন মিটারটাকে আমরা জুল বলে থাকি। এখান থেকে আমরা আর্ক বা জুলের সংজ্ঞাও বলতে পারবো। কি করে বলবো না, কোনো আর্কের সংজ্ঞা কিভাবে বলবো, কোনো বস্তুর ওপরে এক ডাইন বল প্রয়োগ করলে যদি বস্তুটার 1 সেন্টিমিটার সরণ ঘটে, তখন কৃতকার্যকে আমরা এক আর্ক বলবো। কোনো বস্তুর ওপর জুলের সংজ্ঞা কিভাবে বলবো, কোনো বস্তুর ওপরে 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুটার 1 মিটার সরণ ঘটে, তখন কৃতকার্যটাকে আমরা 1 জুল বলবো। এইভাবে জুল আর আর্কের সংজ্ঞা আমরা বলতে পারবো। আবার এদের মধ্যে সম্পর্কও নির্ণয় করতে পারবো। কি করে পারবো না, দেখো 1 জুল মানে 1 নিউটন ইন্টু 1 মিটার। আর আমরা এর আগেই জেনেছি যে 1 নিউটন মানে 10⁵ ডাইন, আর এই 1 নিউটন মানে 10⁵ ডাইন, আর 1 মিটার মানে 100 মানে 10 স্কোয়ার এত সেন্টিমিটার। তাহলে 10⁵ আর 10⁵ তাহলে হয়ে গেল কত, 10⁷ ডাইন সেমি মানে আর। তাহলে 1 জুল সমান 10⁷ আর। তাহলে এই হলো কার্য এবং কার্যের একক। আমরা এখান থেকে বিভিন্ন রকম এককের কথা আমরা পেয়েছি। কার্যের আমরা মাত্রাও নির্ণয় করে নিতে পারবো, খুব সহজভাবে করতে পারবো। কারণ কার্যের মাত্রা মানে বল ইন্টু সরণ, যেহেতু তাহলে কার্যের মাত্রা হবে কি, বলের মাত্রা ইন্টু সরণের মাত্রা। তাহলে কার্যের মাত্রা, বলের মাত্রা কি না, বলের মাত্রা mLT - 2 আর সরণের মাত্রা হলো m।
তাহলে কার্যের মাত্রা হয়ে গেল ml²t-2, এটা হয়ে গেল কার্যের মাত্রা। তাহলে কার্য সম্পর্কে আমরা কিছু আলোচনা করলাম। এরপরে আমরা কার্যের পরে আমরা চলে আসব ক্ষমতা বা পাওয়ারের কথায় চলে আসবো। ক্ষমতা বা পাওয়ার নিয়ে একটু আলোচনা করব। ক্ষমতা কি না, আসলে কার্য করার হার কি, মানে আমি যে কাজ করছি সেই কাজটা কত দ্রুততায় করছি, সেই কার্য করার হারকে, মানে একই কাজ আমি আর আরেকজন করলাম, আমি একটু তাড়াতাড়ি করলাম, সেই ব্যক্তিটি একটু দেরি করে করলো, অর্থাৎ তার থেকে আমি অনেক দ্রুত কাজ করেছি, অর্থাৎ দুজনের কার্যের পরিমাণটা সমান হলেও তার ওই ব্যক্তির থেকে আমার কিন্তু ক্ষমতাটা বেশি, কারণ আমি অনেক দ্রুততায় কাজ করেছি। অর্থাৎ সেই কার্য করার হার, সময়ের সাপেক্ষে কার্য করার হারকে আমরা ক্ষমতা বলে থাকি। তো সেই জন্যই ক্ষমতার যদি কোনো সূত্র লিখতে হয়, ক্ষমতা বা যেটাকে পাওয়ার বলছি, ক্ষমতা বা পাওয়ার, ক্ষমতা মানে আসলে কার্য বাই সময়, কার্যকে সময় দিয়ে ভাগ করলে আমরা ক্ষমতা পাবো। বা এখান থেকে আমরা আরো একটা পাই, ক্ষমতার আরো একটা সূত্র পাই, কার্য সমান একটু আগেই দেখেছি আমরা বল ইনটু সরণ বাই সময়। তাহলে এটাকে লিখতে পারি বল ইনটু সরণ বাই সময়, মানে আমরা বেগ জানি, তাহলে ক্ষমতা সমান বল ইনটু বেগ, এটাও আমরা কোনো কোনো ক্ষেত্রে লিখতে পারি, ব্যবহার করতে পারি। এবার তাহলে কার্যের এবং আগে ছিল কার্য যেমন স্কেলার রাশি ছিল, আর ঠিক তেমনি ক্ষমতাও তো কার্য বাই সময়, সেজন্য ক্ষমতাও হলো স্কেলার রাশি। আচ্ছা, তাহলে ক্ষমতার এবারে একক কি হবে? ক্ষমতার একক মানে কার্যের একক বাই সময়ের একক। তাহলে সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক হবে আর পার সেকেন্ড, এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হবে তাহলে কার্যের একক জুল, তাহলে জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ডের আরো একটা অপর নাম আছে, আমরা জানি ওয়াট। তাহলে এই হলো ক্ষমতার বিভিন্ন একক, বা ক্ষমতার আরো একটা ব্যবহারিক একক আছে আমরা জানি, সেটাকে বলা হয় হর্স পাওয়ার বা এইচপি বা হর্স পাওয়ার বলা থাকে। সেটা কি না, 550 পাউন্ড এটা ভরের একক। 550 পাউন্ড ভরের একটি বস্তুকে 1 সেকেন্ডে 1 ফুট উঁচুতে তুলতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে তাকে বলা হয় 1 হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। বাড়ির পাম্পের যে ক্ষমতা বা ইত্যাদি এই বিভিন্ন যন্ত্রের ক্ষমতা এই অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ারে প্রকাশ করা হয়। আর এটা মনে রাখতে হবে আমাদের, 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746, এত ওয়াট হচ্ছে 1 হর্স পাওয়ার বলতে আমরা বুঝি। এই হলো ক্ষমতার বিভিন্ন এককের কথা পেয়েছি আমরা। আচ্ছা, আমরা এখান থেকে আবার ক্ষমতার মাত্রাও নির্ণয় করে নিতে পারবো, খুব সহজেই পারবো। কিভাবে পারবো? ক্ষমতার মাত্রা মানে কার্যের মাত্রা বাই সময়ের মাত্রা। কার্যের মাত্রা কিনা, কার্যের মাত্রা একটু আগেই করেছি আমরা, ml²t-2 কার্যের মাত্রা করেছি, আর সময় হচ্ছে t, তার মানে ক্ষমতার মাত্রা হয়ে গেল ml²t-3, এই হলো ক্ষমতার মাত্রা। তাহলে ক্ষমতা সম্পর্কে আমরা কিছু আলোচনা এখানে করলাম। এরপরে আমরা একদম সবশেষে আমাদের আলোচনায় চলে আসব শক্তি বা এনার্জি। শক্তি কি না, আসলে শক্তি হলো কাজ করার বা কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। আসলে অ্যাকচুয়ালি কার্য আর শক্তি যে দুটো কথা বলছি, এ দুটো প্রায় একই, একদম পুরোপুরি একই না হলে এর প্রায় একই। আসলে আমি কোনো ক্ষেত্রে যে পরিমাণ কার্য করি তার মধ্যে সেই পরিমাণ শক্তি সঞ্চয় থাকে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, এই পেনটাকে আমি এখান থেকে এখান পর্যন্ত তুললাম, এর ফলে আমি কার্য করলাম। আমি যে কার্যটা করলাম সেই কার্যটা এই পেনের মধ্যে শক্তি রূপে সঞ্চিত থাকবে, অর্থাৎ কার্যটাই শক্তি রূপে জমা থাকবে। সেজন্যে আমরা দেখব যে কার্যের যে এককগুলো বলেছি শক্তিরও একক ঠিক একই, একদম আলাদা নয়। সিজিএস, এসআই সব ক্ষেত্রে কার্যের একক শক্তির একক একই। আবার শুধু একক কেন বলবো, কার্যের মাত্রা এবং শক্তির মাত্রাও কিন্তু সিজিএস বা এসআই পদ্ধতিতে একই। তাহলে আমরা এবারে শক্তি নিয়ে আর একটু, তাহলে একক মাত্রা নতুন করে বলার প্রয়োজন নেই নিশ্চয়ই। আর আমরা শক্তি নিয়ে একটু অন্যরকম আলোচনায় চলে আসি। তাহলে কি কি রকম শক্তি আছে না, মহাবিশ্বে বহু রকমের শক্তি আছে। যান্ত্রিক শক্তি আছে, তাপ শক্তি আছে, তড়িৎ শক্তি আছে, চুম্বক শক্তি আছে, পারমাণবিক শক্তি আছে, নানা রকম শক্তি আছে। তো আমরা এখানে এত সমস্ত শক্তি নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই। আমরা এখানে যে শক্তি নিয়ে একটু আলোচনা করব সেটি হলো যান্ত্রিক শক্তি। যে যান্ত্রিক শক্তির দুটো ভাগ, তাহলে এখানে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা যান্ত্রিক শক্তি। যে যান্ত্রিক শক্তির দুটো ভাগ, একটা হচ্ছে
স্থিতিশক্তি আর একটা হলো গতিশক্তি। তাহলে যান্ত্রিক শক্তির দুটো ভাগ, একটা স্থিতিশক্তি গতিশক্তি মানে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি। তাহলে স্থিতিশক্তি কি না কোনো বস্তুর অবস্থান, আকার বা আকৃতি পরিবর্তন করলে ওই বস্তুর মধ্যে একটা কাজ করার সামর্থ্য জন্মায়। এই পেনটার অবস্থান পরিবর্তন করলাম বা কোনো একটা জিনিসের আকার পরিবর্তন করলাম বা আকৃতি পরিবর্তন করলাম, তখন তার মধ্যে যে শক্তি জন্মায় তার নাম হলো স্থিতিশক্তি। আর গতিশক্তি কি না কোনো বস্তু যখন গতিশীল অবস্থায় রয়েছে তখন তারও কিছু কাজ করার সামর্থ্য থাকে, সেই সামর্থ্যটা বা সেই কার্যটাকে আমরা বলি গতিশক্তি। আমরা প্রথমে স্থিতিশক্তি নিয়ে একটু বলে নিই। এমনি সাধারণ ক্ষেত্রে স্থিতিশক্তি বলতে আমরা অভিকর্ষীয় স্থিতিশক্তির কথা বলে থাকি, আর এই অভিকর্ষীয় স্থিতিশক্তির পরিমাণটা হয় mgh। এম হলো বস্তুটার ভর, আর জি তো জানি যেটাকে অভিকর্ষীয় ত্বরণ বলা হয়, যার যে জি এর মান 980 এত সেমি পার সেকেন্ড স্কোয়ার বা 9.8 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 32 এত ফুট পার সেকেন্ড স্কোয়ার, যে জি এর মান। আর এইচ মানে কতটা উচ্চতায় আমরা উঠতে পেরেছি বস্তুটাকে নিয়ে, সেটা এইচ এর মান। এখানে একটু বলে রাখি, এই স্থিতিশক্তির মান কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক দুরকমই হতে পারে। যদি বস্তুটাকে ভূপৃষ্ঠ থেকে আমরা ওপরের দিকে নিয়ে যাই, ভূপৃষ্ঠকে যদি আমরা নির্দেশ স্থল ভাবি, তাহলে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে নিয়ে গেলে সেক্ষেত্রে স্থিতিশক্তি হবে ধনাত্মক। কিন্তু বস্তুটাকে যদি ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে নিয়ে যায়, মানে খনিগর্ভ বা কোথাও নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্থিতিশক্তি ঋণাত্মক হবে। তাহলে স্থিতিশক্তি কিন্তু ধনাত্মক ঋণাত্মক দুরকমই হতে পারে। এবার আসি গতিশক্তির কথায়। গতিশক্তি যেটাকে আমরা কে দিয়ে প্রকাশ করি, গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। হাফ এমটা হলো ভর আর ইউটা হলো তার প্রাথমিক গতিবেগ, অর্থাৎ যে গতিবেগ নিয়ে বস্তুটা চলছিল তার ইউ স্কোয়ার। এখানে একটা কথা বলে নিই, আমরা যদিও এটা প্রমাণে আসবো, স্থিতিশক্তি ধনাত্মক ঋণাত্মক দুরকম হতে পারলেও গতিশক্তি কিন্তু কখনো ঋণাত্মক হতে পারে না। কেন হতে পারে না? তার কারণ গতিশক্তির এম মানে যে ভর তো কখনো ঋণাত্মক হয়। -2 কেজি ভর কি কারো হতে পারে? তা তো নয় নিশ্চয়ই। তাহলে ভর কখনো ঋণাত্মক হতে পারে না। আচ্ছা, বেগ বা গতিবেগ, হ্যাঁ বেগ তো ঋণাত্মক হতে পারে, কিন্তু বেগ ঋণাত্মক হলে তো কি হয়েছে, তার তো স্কোয়ার আছে, তাহলে সেটা নিশ্চয়ই পজিটিভ বা ধনাত্মক হবে। সেই জন্য গতিশক্তি কে সমান হাফ এম ইউ স্কোয়ার। স্থিতিশক্তি ঋণাত্মক ধনাত্মক হতে পারলেও গতিশক্তি কিন্তু সর্বদা ধনাত্মকই হবে। আমরা এখন একটু এই গতিশক্তির রাশিমালাটা কিভাবে এলো তা একটু আমরা দেখার চেষ্টা করি। ধরা যাক একটা বস্তু আছে, ধরা যাক একটা বস্তু যার ভর এম, সে ইউ বেগ নিয়ে যাচ্ছে। এই বস্তুটাকে বাধা দেবার ফলে বস্তুটা এস দূরত্ব, ধরা যাক বস্তুটাকে এফ পরিমাণ বল দিয়ে বাধা দেওয়া হয়েছে। এই বাধার বিরুদ্ধে বস্তুটা এগিয়ে গিয়ে এস দূরত্বে গিয়ে বস্তুটা থেমে গেছে মানে তার অন্তিম বেগ বা শেষ বেগটা হয়ে গেছে 0। এখন তার অন্তিম বেগ বা শেষ বেগটা যদি 0 হয়ে যায়, তো তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি না, ওই যে আমরা একটা সূত্র পড়েছি আমরা, যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, একটা সূত্র জানি। এটা এখানে অ্যাক্সিলারেশন বা ত্বরণ, যেহেতু থেমে গেছে শেষে, অন্তিম বেগ 0, তাহলে ভি স্কোয়ারটা 0 স্কোয়ার, ইউ স্কোয়ারটা ইউ স্কোয়ার। আর বস্তু থেমে যাচ্ছে মানে ওর মধ্যে মন্দন সৃষ্টি হয়েছে, মন্দন হয়েছে বলে এখানে মাইনাস, তাহলে 2as আসছে। অথবা এখান থেকে আমরা পাচ্ছি 2s is equal to u square, বা আমরা আসছি s সমান u square by 2 আসছে। ঠিক আছে, এবার আমরা তাহলে গতিশক্তিটা কত না, আসলে গতিশক্তিকে মানে এই বস্তুটা ওই বলের বাধাজনিত বলের বিরুদ্ধে যে পরিমাণ কার্য করবে তার বস্তুটার মধ্যে নিশ্চয়ই সেই পরিমাণ শক্তি ছিল, সেই জন্যই ওই পরিমাণ কার্য করতে পেরেছে। অর্থাৎ গতিশক্তি মানে বস্তুটার দ্বারা কৃতকার্য মানে একটু আগেই পেয়েছি বল ইন্টু সরণ, মানে এফ ইন্টু এস। এখানে বল এফ সমান কি আমরা জানি এম এ, তাহলে এটা এলো এম এ ইন্টু এস এলো। কিন্তু একটু আগে দেখো ওপরে আমরা বের করেছি কি এস মানে কত, ইউ স্কোয়ার বাই 2, তার মানে এম ইউ স্কোয়ার বাই 2, বা গতিশক্তি ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার। এটা হলো গতিশক্তির সূত্র।
আচ্ছা, এরপরে আমরা আরেকটা কথা বলে নিই। একটা শক্তির কথা বলছি, শক্তির একটা সংরক্ষণ সূত্র আছে, যে শক্তির সৃষ্টি বা বিনাশ নাই, শক্তিকে সৃষ্টিও করা যাবে না, শক্তিকে ধ্বংসও করা যাবে না, শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় মাত্র, ঠিক আছে। এবং মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়, এটা হলো শক্তির সংরক্ষণ সূত্র। ঠিক এর সঙ্গে সাযুজ্য রেখে আরও এক ধরনের সূত্র পাওয়া যায়, যেটা যে যান্ত্রিক শক্তির কথা আমরা বলছিলাম, সেই যান্ত্রিক শক্তির একটা সংরক্ষণ সূত্র পাওয়া যায়। তো যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র কি বলছে না, যদি বাহ্যিক কোনো বল ক্রিয়া না করে, বাহ্যিক কোনো অতিরিক্ত বল যদি ক্রিয়া না করে, তাহলে সবসময় স্থিতিশক্তি এবং গতিশক্তি এদের যোগফলটা, মানে মোট যান্ত্রিক শক্তিটা, আসলে মোট যান্ত্রিক শক্তি মানে কি, স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল, এটা সবসময় ধ্রুবক থাকবে। এটা যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র। এখন এটার প্রমাণ করা যাক। একটা বস্তু মনে কর যাক, একটা বস্তু ওপর থেকে নিচের দিকে পড়ছে, তাহলে তার মোট যান্ত্রিক শক্তিটা যে ধ্রুবক, সেটা প্রমাণ করার চেষ্টা করা যায়। বলা যাক এটা হলো মেঝে বা ভূমি, একটা বস্তু এইখানে রয়েছে যেটা ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতা ওপরে রয়েছে, বস্তুটা ওপর থেকে নিচের দিকে পড়ছে, কখনো এ অবস্থানে ছিল, কিছুটা পরে বি অবস্থানে হলো, একবারে শেষে নিচে পড়লো মানে সি অবস্থানে, মানে একেবারে ওপর থেকে নিচে পর্যন্ত এই যে টোটাল ডিস্টেন্সটা, এটা এইচ, এখান থেকে এই পর্যন্ত এই উচ্চতা মনে করো এক্স। আমরা এখন দেখাতে যাইবো এই প্রত্যেকটা বিন্দুতে, মানে এ বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দুতে, প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি মানে মোট যান্ত্রিক শক্তি মানে স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফলটা ধ্রুবক আমরা প্রমাণ করার চেষ্টা করব। ধরা যাক প্রথমে আমরা বস্তুটাকে এ বিন্দু থেকে ছেড়ে দিয়েছি, বস্তুটা ক্রমশ নিচের দিকে পড়ছে। এ বিন্দুর ক্ষেত্রে দেখেন, এ বিন্দুর ক্ষেত্রে স্থিতিশক্তি মানে ইপি কত হবে না, এম জি এইচ হলো স্থিতিশক্তি, কারণ এই উচ্চতায় আছে। আর এ বিন্দুতে যেহেতু বস্তুটা স্থির অবস্থায় রয়েছে, থেমে রয়েছে, স্থির অবস্থায় রয়েছে, সেখানে গতিশক্তি শূন্য। তাহলে মোট যান্ত্রিক শক্তি মানে কি না, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, তার মানে এম জি এইচ প্লাস 0 ইজ ইকুয়াল টু এম জি এইচ হলো, ঠিক আছে। এ বিন্দুর ক্ষেত্রে হলো। অনুরূপভাবে আমরা বি বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি বের করব। আচ্ছা, বি বিন্দুর ক্ষেত্রে স্থিতিশক্তি কত হবে না, বি বিন্দুর ক্ষেত্রে স্থিতিশক্তি হবে, এখানে মোট উচ্চতা এইচ ছিল, তার মধ্যে এক্স নেমে এসছে, তাহলে বাকি উচ্চতা কত, এইচ মাইনাস এক্স, তাহলে এর ক্ষেত্রে কত হবে, এম জি ইন্টু এইচ মাইনাস এক্স হলো স্থিতিশক্তি। আচ্ছা, গতিশক্তি কে সমান কত হবে না, গতিশক্তির সূত্র আমরা একটু আগেই পড়েছি যে হাফ এম ইউ স্কোয়ার হবে। আচ্ছা, তাই যদি হয়, আমরা বস্তুটাকে যখন ওপর থেকে ফেলছি, আমরা একটা সূত্র করে ফেলি যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস, এখানটা করি আমরা, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, বস্তুটা ওপর থেকে নিচের দিকে পড়ছে। আচ্ছা, হবে ভি স্কোয়ারের জায়গায় ধরা যাক এখানে বেগ 0 ছিল, এখানে বেগ 0 ছিল, এখানে বেগ ইউ হয়েছে, তাহলে এটা ইউ স্কোয়ার হলো। প্রাথমিক বেগ 0 ছিল, প্রথমে তো কোনো বেগটা উপরে যখন বস্তুটাকে ছাড়া হচ্ছে ওপর থেকে, তার কোনো বেগটা কিন্তু 0 স্কোয়ার প্লাস 2, বস্তুটা যখন ওপর থেকে নিচের দিকে পড়ছে, অভিকর্ষ যে ত্বরণে বস্তুটা নিচের দিকে পড়ছে, তাহলে জি, আর কতটা পড়েছে, এক্স পড়েছে, তার মানে অ্যাকচুয়ালি এটা পাচ্ছি ইউ স্কোয়ার সমান 2gx। আমরা এখানে যদি বসাই হাফ এম ইন্টু 2gx কেটে গেল, তাহলে আসছে এম জিএক্স আসছে, ঠিক আছে। তাহলে মোট শক্তি কত হবে না, মোট শক্তি এই দুটোকে যোগ করবো, এই দুটোকে যোগ করবো মানে এম জি এইচ মাইনাস এক্স প্লাস এম জি এক্স, তার মানে কত হবে না, এম জি এইচ মাইনাস এম জি এক্স প্লাস এম জি এক্স কেটে গেল, তাহলে মোট শক্তি হলো এম জি এইচ। দেখা আগের বারও কিন্তু এ বিন্দুর ক্ষেত্রেও মোট শক্তি এম জি এইচ বেরিয়েছিল, দেখলাম বি বিন্দুর ক্ষেত্রেও মোট শক্তিটা এম জি এইচ বেরোলো। এবারে সি বিন্দুর ক্ষেত্রে আছে, সি বিন্দুর ক্ষেত্রে স্থিতিশক্তি ইপি সমান 0, কারণ একেবারে ভূমিতে থেকে গেছে, মাটিতে থেকে গেছে, সেখানে কোনো স্থিতিশক্তি নেই, স্থিতিশক্তি 0। গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু একই কথা হাফ এম ইউ স্কোয়ারই আমি করলাম। আচ্ছা, সেক্ষেত্রে তাহলে আমরা আবার সূত্র ফেলবো, আবার সেই ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s লিখবো। ভি স্কোয়ারের জায়গাতে অন্তিম বেগটা আমি ধরলাম ইউ স্কোয়ার, প্রাথমিক বেগ তো 0, তাহলে 0 স্কোয়ার
প্লাস 2 এর জায়গায় জি, কেন না এটা অভিকর্ষজ ত্বরণের বস্তুটা নিচের দিকে পড়ছে, বিনা বাধায় পড়ছে, এস এর জায়গায় এইচ, কারণ সি বিন্দুতে আসতে গেলে এইচ দূরত্ব আসতে হবে, তাহলে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু আসছে 2gh, তাহলে হাফ এম ইন্টু 2gh যদি বসাই তাহলে 2 কেটে গেল, আসছে mgh। তাহলে মোট শক্তি কত হবে না মোট শক্তি হলো স্থিতি শক্তি হলো 0 প্লাস গতি শক্তি mgh, তাহলে মোট শক্তি হলো mg। তাহলে আমরা দেখতে পেলাম, দেখো সি বিন্দুতেও যা শক্তি, বি বিন্দুতেও তা শক্তি, আর এ বিন্দুতেও তাই শক্তি, অর্থাৎ তিনটি বিন্দুতেই শক্তির পরিমাণটা একই হয়েছে, সেটা আমরা এখান থেকে দেখতে পেলাম। অর্থাৎ অভিকর্ষের অধীনে যখন কোনো বস্তু পড়ছে তখন তার মোট যান্ত্রিক শক্তিটা ধ্রুবক, এটা আমরা প্রমাণ করতে পারলাম। আর একটা জিনিস করে আমি এটা শেষ করবো, সেটা হলো যে দুটি বস্তুর ভরবেগ সমান, তাহলে তাদের গতিশক্তি, কার গতিশক্তি বেশি হবে কার গতিশক্তি কম হবে সেটা বার করার চেষ্টা করি। ধরা যাক এই একটা বস্তু আর এই একটা বস্তু, এর ভর বড় হাতের এম, এর ভর ছোট হাতের এম, এর ভর বড় হাতের ভি, এর ভর ছোট হাতের ভি। বলছে দুজনেরই ভরবেগ সমান, তাহলে দুজনের ভরবেগ মানে ভর ইন্টু বেগ, এর ভরবেগ এম ভি, এর ভরবেগ এম ভি, দুজনেরই ভরবেগ সমান, তাহলে কার গতিশক্তি বেশি? ধরা যাক এর গতিশক্তি E1 আর এর গতিশক্তি E2, তাহলে গতিশক্তির সূত্র কি হাফ এম ভি স্কোয়ার, দ্বিতীয়টার গতিশক্তি কি হবে হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা হাফ হাফ কেটে গেল, তাহলে আসছে কি এম ভি স্কোয়ার বাই ছোট হাতের এম ভি স্কোয়ার। আর এমনি চিত্র নিয়ে এটা ভারী বস্তু মানে বড় হাতের এম ইজ গ্রেটার দেন ছোট হাতের এম, হ্যাঁ এটা ভারী বস্তু, এটা হালকা বস্তু। আচ্ছা এখান থেকে এক কাজ করা যাক, বড় হাতের ভি এর মানটা বের করি, সেটা কি আসবে ছোট হাতের এম ইন্টু ছোট হাতের এম বাই বড় হাতের এম ইন্টু ভি, এখান থেকে বড় হাতের ভি এর মানটা বের করেছি। আচ্ছা বের করে আমরা যেটা করব, এইখানে বড় হাতের ভি এর জায়গায় বসিয়ে দেবো, বসিয়ে দিলে কি আসছে বাবা বড় হাতের এম ছোট হাতের এম মিশ্র যেটা পড়েছিল পড়ে রইল আগে, ওই ভি এর মানটা বসিয়ে দিই, তাহলে কি আসবে এম স্কোয়ার বাই এম স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার। তো ভি স্কোয়ারটা কাটলো, এম স্কোয়ারটা কাটলো, এম এলো একটা এম কাটলো, তার মানে যেটা এলো E1 বাই E2 সমান ছোট হাতের এম বাই বড় হাতের এম। ছোট হাতের এম এর বস্তুর ভরটা কম, বড় হাতের এমটা বেশি, মানে নিচে বড় ওপরে ছোট, তার মানে এটা লেস দ্যান 1, তাহলে 1 এর থেকে নিশ্চয়ই ছোট হবে, যেহেতু নিচে বেশি মানে হরটা বেশি, তার মানে E1 ইজ লেস দ্যান E2। অর্থাৎ যেটা হালকা বস্তু তার গতিশক্তি ভারী বস্তুর গতিশক্তির থেকে বেশি হবে, হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে, ভারী বস্তুর গতিশক্তি কম হবে। ঠিক আছে ছাত্ররা, এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে, কোনো প্রশ্ন কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।